রাত তখন প্রায় 10:30। ঢাকার ব্যস্ত শহর ধীরে ধীরে যানজট কিছুটা ছেড়েছে। আজ কোলাহল কমেনি বিন্দু পরিমাণ। কাজল খান ভিলায় থাকতে কাজল খানকে একটা মেসেজ তাকে নাড়িয়ে দিয়েছে। সাদা কালো শাড়িতে মোড়া ব্যক্তিত্বময়ী নারীটা দূরের অন্ধকার আকাশের দিকে তাকিয়েছিলেন। নিজ স্বামী ও সন্তানকে এমনভাবে আবদার করতে দেখে নিমেষেই শক্তপোক্ত মনটা মোমের মতো নরম হয়ে যায়। লোভ হয় প্রিয় মানুষটার সাথে শেষ বয়সে সময় পার করতে। সব ভুলের তো অবসান ঘটেছে। আজ তো জয় তো হয়েছে তার অপেক্ষার। ভুল করে অনুতপ্ত হয়েছে, তার থেকেও কষ্ট পাচ্ছে বেশি মানুষটা। কিন্তু অভিমান পুরোপুরি শেষ করতে পারছে না তবুও। তার উপর শামসুল সব ঘোলাটে করে দিয়েছে বারবার। কিছুক্ষণ আগে একটা খবর এসেছে, শামসুল তার অফিসে বসে আছে, আর সেই খবরের সাথে এসেছে এমন কিছু ছবি যা একজন মায়ের বুক কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তার ছেলেদের উপর নজর রাখা হচ্ছে, তাদের জীবনে ফাঁদ পাতা হচ্ছে। কাজল খান দেরি করলেন না, নিজ স্বামী সন্তানকে ফিরিয়ে দিয়ে ওই অবস্থায় চোখে চশমাটা পরে গাড়ি চাবি হাতে তুলে নিলেন। অ্যাসিস্ট্যান্ট মেয়ে তন্নি ভর্ত গলায় বললেন, ম্যাম, এত রাতে একা যাবেন? কাজল খান ঠান্ডা গলায় উত্তর দিয়েছিলেন। যে নারী নিজের সন্তানকে আত্মার সম্পর্কে বাঁচাতে নামে সে একা না। তার সাহস তার সাথে থাকে। গাড়ি ছুটে চলল রাতের ফাঁকা রাস্তায়। অফিস বিল্ডিংয়ের সামনে গাড়ি থামতেই গার্ডরা মাথা নিচু করে দাঁড়িয়ে গেল। কারণ কাজল খান শুধু একজন অ্যাডভোকেট নন, তিনি এমন একজন নারী যিনি নিজের নাম নিজেই তৈরি করেছেন। অ্যাডভোকেট এমএলএ কাজল খান। লিফটের দরজা খুলতেই ঠান্ডা বাতাস গায়ে লাগলো। পুরো ফ্লোর অন্ধকার, শুধু ভিতরের কেবিনে আলো জ্বলছে। কাজল খান ধীরে ধীরে দরজা ঠেলে ভিতরে ঢুকলেন, আর ভিতরের দৃশ্য দেখে তার চোখ কঠিন হয়ে উঠল। শামসুল আরাম করে তার চেয়ারে বসে আছে, হাতে ওয়াইনের গ্লাস, ঠোঁটে ব্যঙ্গাত্মক হাসি। যেন তারই জায়গায়, যেন এটা তারই জায়গা। কাজল খান দরজা বন্ধ করে ধীরে বললেন, তুই কেন এই মরণখালায় মেতে উঠেছিস? শামসুল গ্লাস ঘোরাতে ঘোরাতে হাসল। উফ সুন্দরী, আগে খুল হও, এক গ্লাস ঠান্ডার শরবত খাও, তারপর কথা বলো। ইস, ঘেমে নে একাকার হয়ে গেছো, এত রাতে ছুটে এসেছো, কত এনার্জি লস হয়েছে বলো। কাজল খান সামনে এগিয়ে এলেন, তার চোখে ঘৃণা স্পষ্ট। তোর এই নোংরা নাটক বন্ধ কর। একটানা 4টা সংসার শেষ করেও শান্তি হয়নি তোর, এখন আবার আমার ছেলেদের নিয়ে খেলতে নেমেছিস। শামসুল হেলান দিয়ে বসলো। খেলাটা তো এখন শুরু হয়েছে সুন্দরী, তোকে কাফন ছাড়াই দাফন করবে এবার দেখিস, যদি আমার 2 চাঁদের দিকে আবার হাত বাড়াস। শামসুল হেসে উঠল। উফ, এখনও আগের মতো আগুন আছে তুমি সুন্দরী। আমার আগুন কেমন সেটা তুই খুব ভালো করেই জানিস। শামসুল এবার যোগ শুরু করলো। তোমার কি মনে হয় তুমি জিতে গেছো? তোমার স্বামী তোমার কাছে নত হয়েছে দেখে? তেজি গলায় কাজল খান বললেন, আমি হারিনি বলেই আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। শামসুল টেবিলের উপর কিছু ছবি ছুঁড়ে দিল। কাজল খান মুহূর্তেই চুপ হয়ে যায়। ঠান্ডা তেজি কণ্ঠে বলে ওঠে, কি চাই তোর? শামসুল ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তোমার ছেলের বউটাকে নিলয়ের আমার ছেলের হাতে তুলে দাও। ছেলেটা বড্ড পাগল মেয়েটার জন্য। আর তুমি আমার হয়ে যাও, শেষ বয়সে দুজনে পানের ঢালার সংসার পাতব। কাজল খান মুহূর্তেই তেড়ে এলেন। মুখ সামলে কথা বল। শামসুল হেসে বলল, জানো আমার ছেলে, আমি জিনিস চিনতে ভুল করিনি। ঠিক আমার মতো বাজপাখি চোখ পেয়েছে। যে কাজ আমার দ্বারা হয়নি সে কাজ সে করবে, তাই ছেলেকেও সায় দিচ্ছি। তুই বা তোর ছেলে যদি আবার আমার পরিবারের দিকে চোখ তুলে তাকাস, আমি তোদের চোখ উপড়ে ফেলবো। শামসুলের মুখে হাসি একটু মিলিয়ে গেল। হুমকি দিচ্ছ? না, একজন মায়ের সতর্ক বার্তা দিচ্ছি। কেবিনের বাতাস ভারী হয়ে উঠল। শামসুল ধীরে ধীরে বলল, এখন তোমার স্বামী আসবে শিওর, এখানেই আসবে। তাদের সামনে এই কাগজটা এগিয়ে দিবে আর বলবে তুমি মুক্তি চাও তার থেকে। নইলে নইলে কি হবে বলো তো সুন্দরী?
শামসুল ধীরে ধীরে কথাগুলো বলছিল। ঠোঁটের কোণে সে ভয়ঙ্কর হাসি, যেটা মানুষকে ভিতর থেকে কাঁপিয়ে দেয়। তার আঙুলের ফাঁকে ধরা ডিভোর্স পেপারটা যেন কেবিনের বাতাসকেও ভারী করে তুলেছিল। কাজল খান স্থির হয়ে বসে আছে, চোখে রাগ, অপমান, ভয় সব একসাথে জড়ো হয়েছে, অথচ মুখে কিছু বলতে পারছে না, কারণ সে জানে এই মানুষটা কতটা ভয়ঙ্কর হতে পারে। শামসুল একটু ঝুঁকে এলো তার দিকে। এত চালাকি করেছো আমার সাথে তুমি, জাওয়াদ খানকে ডিভোর্স দিয়েছো, মিথ্যা রটিয়েছো, তখনই বোঝা উচিত ছিল তোমার নামের পিছনে খান লাগানো কেন। তুমি কখনো পুরোপুরি আমার ছিলে না সুন্দরী, কখনো না। আমি যে এটাই মানতে পারছি না, এত কিছু হয়েও কেন হলে না আমার। তার চোখে হিংস্র ঝিলিক। আমার কথার হেরফের হলে কি করতে পারি জানো তো। আমি মোটেও ভালো মানুষ না। তোমাকে ভালোবেসে কত পাপ করেছি জানো। অর্ধেক জীবন শেষ করে ফেললাম শুধু তোমার জন্য। এখন সময় এসেছে সব ছিনিয়ে নেওয়ার। হয় নিব নয় ধ্বংস করব এক এক করে। কাজল খান দাঁতে দাঁত চেপে তাকালো তার দিকে। তুই কখনো ভালোবাসতে পারিসনি কাউকে শামসুল। তুমি খারাপ খেলায় মেতে উঠেছিস। শামসুল হেসে উঠল। সে হাসিতে বিষ মিশে আছে যেন। তবু শেষ পর্যন্ত এই খারাপ মানুষের কাছেই ফিরতে হবে। কিন্তু একটা কথা মানতেই হবে, তোমার দম আছে। কিভাবে সব সত্যি বের করলে বলো তো। এত বছর পরও সব হিসেব টেনে বের করেছে সুন্দরী। কাজল খান উত্তর দিল না। তার বুকের ভিতরটা কাঁপছে, কারণ সে জানে জাওয়াদ খান যদি এখানে আসে তাহলে ভয়ঙ্কর কিছু হবেই। আর ঠিক তখনই কেবিনের দরজা সজোরে খুলে গেল। জাওয়াদ খান ভিতরে ঢুকতেই চোখ আটকে গেল শামসুল আর কাজল খানের দিকে। মুহূর্তেই তার চোয়াল শক্ত হয়ে উঠল। তুমি থার্ড ক্লাস লোকটার সাথে দেখা করতে চলে এসেছো আমাদের ওখানে রেখে। তার কণ্ঠে রাগ ছিল, কিন্তু সেই রাগের গভীরে ছিল আহত ভালোবাসা, বিশ্বাস ভাঙার যন্ত্রণা। কাজল খান চোখ ফিরিয়ে নিল। যাও, তুমি চলে যাও, আমরা দরকারি কথা বলছি। কি কথা? আমি শুনতে চাই। না। কেন না? জাওয়াদ খান এক পা এগিয়ে এলো। তুমি আমার বউ, তোমার জীবনের প্রতিটা কথাই আমার অধিকার আছে। কথাটা বলার সময় তার চোখে অদ্ভুত এক জেদ ছিল, যেন 2 যুগ পরও সে এই নারীকে নিজের হৃদয় থেকে আলাদা করতে পারেনি। কাজল খান তার ছিলের হাসি দিল। 2 যুগ আগেই সেই অধিকার হারিয়েছো তুমি। কথাটা শুনেই জাওয়াদের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল, অথচ সে কিছু বলার আগেই শামসুল হেসে উঠল। শুনলি সৎ ভাই? সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। এখন তোকে আর ভালো লাগে না সুন্দরী, বুড়ো হয়ে গেছিস না। আগে মানালেও এখন আর মানাবে না, তাই শেষ বয়সে আমাকেই চুজ করেছে। দেখ তোর থেকে কত ফিট আছি আমি। তোর তো চুল পেকে যাচ্ছে কিছুটা, কিন্তু আমার একটাও পাকেনি। জাওয়াদ খানের চোখ রক্তিম হয়ে উঠল। পরের মুহূর্তেই সে শামসুলের কলার চেপে ধরল। তোর জন্য আমি সব হারিয়েছি। তার গলা কাঁপছিল রাগে। তোর জন্য আমার সংসার শেষ হয়েছে, আমার বোনের জীবন শেষ হয়েছে। তোকে আজ আমি। এক ঘুষিতেই শামসুল মেঝেতে পড়ে গেল, কিন্তু জাওয়াদ থামল না। বছরের পর বছর জমে থাকা রাগ, কষ্ট, বিশ্বাসঘাতকতা সব যেন আজ বিস্ফোরিত হচ্ছে। সে শামসুলকে ধরে এলো পাতাড়ি মারতে লাগলো। কাজল খান হতভম্ব হয়ে গেল। এত বছর পরও জাওয়াদ তাকে নিয়ে এমন পাগলের মতো রিয়্যাক্ট করবে সে ভাবেনি। আর শামসুল মার খেয়েও ঠোঁটের কোণে হাসি ধরে রেখেছে, কারণ সে জানে এই রাগই তার সবচেয়ে বড় অস্ত্র। আর যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায় তাহলে সব শেষ হয়ে যাবে। কি করছো জাওয়াদ? থামো! কাজল খান ছুটে এসে তাকে আটকানোর চেষ্টা করলো। শামসুলকে আঘাত করবে না। জাওয়াদ থমকে গেল। তার চোখ ধীরে ধীরে ঘুরে এলো কাজল খানের দিকে। কেন? তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল। ওর জন্য এত দরদ কেন তোমার? কাজল খানও চিৎকার করে উঠল। কারণ তুমি মানুষকে মানুষ মনে করো না। ও কি মানুষ? জাওয়াদ গর্জে উঠল। মানুষ না হলেও তোমার মতো না। কথাটা শুনেই পুরো কেবিন নিস্তব্ধ হয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে থাকা নাভান হতবাক হয়ে তাকিয়ে আছে নিজের মা বাবার দিকে। মায়ের এমন কথাই বলে ওঠে, মা! নাভানের গলা কেঁপে উঠল। কাজল খান চোখ বন্ধ করে ফেলল এক মুহূর্তের জন্য। তাদের এসবের মাঝে ছেলে মেয়েকে জড়াতে চান না তিনি, কিন্তু নাভান কেন
কিন্তু নাভান কোনো না কোনোভাবেই সব জেনে যাচ্ছে। একটা মায়ের কাছে এর থেকে আর কি লজ্জার হতে পারে? যে বয়সে ছেলে ছেলের বউদের খুনসুটি দেখবে, এই বয়সে ছেলে মাকে নিয়ে টানাটানি করতে দেখছে, তাও দুই ভাই। এটা একটা মায়ের জন্য কতটা লজ্জাজনক তা যারা এমন পরিস্থিতিতে পড়েছে তারাই জানে। আমি এসব চাই না, প্লিজ। কাজল খানের কণ্ঠ এবার ভাঙা। আমি যেমন ছিলাম তেমনই থাকতে চাই, দয়া করে আমার জীবনে আবার ঝড় তুলো না। জাওয়াদ খান স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। এই নারীকে সে আজীবন ভালোবেসেছে, ভুল করেছে, অনেক কষ্ট দিয়েছে, কিন্তু ভালোবাসা কখনো কমেনি। আর আজ সেই নারী তার সামনে অন্য পুরুষকে বাঁচানোর জন্য দাঁড়িয়ে আছে, তাও সেই পুরুষ যার জন্য তাদের বিচ্ছেদ, তাদের সুন্দর সাজানো গোছানো সংসার ধ্বংস হয়েছে। এই দৃশ্যটা যেন জাওয়াদ খানকে ভিতর থেকে শেষ করে দিচ্ছিল। হঠাৎ কেবিনের ভিতরের বাতাসটা যেন ধীরে ধীরে ভারী হয়ে উঠছিল। চোখ দুটোর রক্তিম, তার দৃষ্টি গিয়ে আটকে আছে টেবিলের উপর রাখা কাগজটার দিকে। ডিভোর্স পেপার সাদা কয়েকটা পাতায় যেন মুহূর্তেই তার দুই যুগের ভালোবাসাকে উপহাস করছে। কাজল খান কিছু বলার আগেই জাওয়াদ ধীরে ধীরে এগিয়ে এলো। তার হাঁটার শব্দ পর্যন্ত অদ্ভুত ভারী লাগছিল। শামসুল ঠোঁটের কোণে হাসি, মার খেয়েও তার গলায় ব্যঙ্গ। ভালোই হয়েছে, আজ একটা সুন্দর সমাপ্তি হবে। জাওয়াদ কোনো উত্তর দিল না। সে টেবিলের উপর রাখা কাগজটা হাতে তুলে নিল, চোখ বোলালো কয়েক লাইন, আর পরের মুহূর্তে সজোরে হাত আঘাত করলো টেবিলের উপর। এত জোরে যে টেবিলের গ্লাসটা কেঁপে পড়ে ভেঙে গেল মেঝেতে। তারপর মুহূর্তেই কাজল খানের গালে সজোরে থাপ্পড়। কাজল খান ছায় দাঁড়িয়ে আছে। এই প্রথম জাওয়াদ তার গায়ে হাত তুলেছে। নামানো হতভম্ব হয়ে তাকিয়ে আছে বাবার দিকে। জাওয়াদ খানের চোখে তখন ভয়ঙ্কর ঝড়। ডিভোর্স? সে ধীরে ধীরে উচ্চারণ করলো শব্দটা। তুমি আমাকে ডিভোর্স দিবে? তার হাসিটা কেমন যেন ভাঙা ছিল। 2 যুগ ধরে যে নারীকে বুকের মধ্যে লুকিয়ে রেখেছি, তাকে আমি একটা কাগজে সাইন করে অন্য কারো হাতে তুলে দিব? শামসুল হেসে উঠল। কেন দিবি না? সে উঠে দাঁড়ালো। যখন ছিঁড়ে গেছিলি তখন তো খুব সহজ ছিল, এখন আবার এত প্রেম উতলে উঠছে কেন? জাওয়াদ খানের চোয়াল শক্ত হয়ে গেল। তাই চোখে তখন শুধু রাগ না, ভয়ও ছিল, হারিয়ে ফেলার ভয়। নাভানের দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল, নাভান, তুমি বাইরে যাও। কিন্তু বাবা, আমি বলেছি যাও। কণ্ঠটা এত কঠিন ছিল যে নাভান আর কিছু বলতে পারল না। একবার মায়ের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে বেরিয়ে গেল। দরজা বন্ধ হতেই কেবিনে নিস্তব্ধতা নেমে এলো। জাওয়াদ খান ধীরে ধীরে কাজল খানের দিকে ফিরল। তার চোখের রাগটা এবার গভীর কষ্টে বদলে গেছে। তুমি আমার থেকে মুক্তি পাবে না কাজল রেখা। তুমি আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, প্রথম নেশা ছিলে। এত ভুল বোঝাবুঝির পরেও তোমায় আমি ডিভোর্স দিইনি। আর আজ সত্যি সামনে আসার পরে কিভাবে ভাবলে তোমার এসব কথায় আমি তোমায় ছেড়ে দিব? আর যেখানে জানি কাল নাগ তোমার সাথে আছে, আমাকে কি এতই বোকা পেয়েছো তুমি যে তোমার কথায় আমি ডিভোর্স দিব? কথাটা বলার সময় তার গলা কেঁপে উঠল। 2 যুগ আগে একটা ভুল করেছিলাম আমি, তোমাকে নিজের থেকে দূরে যেতে দিয়েছিলাম। সেই ভুল দ্বিতীয়বার করব না। কাজল খান তাকিয়ে আছে তার দিকে। বুকের ভিতরটা কেমন অদ্ভুত ভারী লাগছে। জাওয়াদ আবার বলল, তুমি যেভাবে ইচ্ছে চলো, আমার সাথে থাকো বা না থাকো, ঘৃণা করো, অপমান করো, তবু আমি এই কাগজে সাইন করব না। তুমি আমার বউ, এটা এতদিন বহন করেছো, সারা জীবন করতে হবে। সেই ডিভোর্স পেপারটা হাতে নিয়ে ছিঁড়ে ফেলল না, বরং মুঠোর মধ্যে চেপে ধরল। মরার পরেও না। কথাটা বলেই সে ধীরে ধীরে পিছিয়ে গেল। তার চোখে পানি চিকচিক করছে, কিন্তু সেই মানুষটা কাঁদল না, কারণ জাওয়াদ খান ভালোবাসতে জানে। সে দরজার দিকে হাঁটতে শুরু করলো। আর ঠিক তখনই শামসুল হেসে উঠল, ধীরে তাচ্ছিল্যের সাথে। দেখলে সুন্দরী? শামসুল চেয়ার থেকে উঠে দাঁড়ালো, গলায় হাত ঘষতে লাগলো। এই লোকটা এখনও ভাবে তুমি ওর? কাজল খান ধীরে ধীরে মুখ তুলল। তার চোখে এবার ভয় ছিল না, ছিল জমে থাকা আগুন। চুপ করো শামসুল। কি মনে করেছিস আমায় ট্র্যাপে ফেলবি? ওকে ওকে ফেল, আমি তোর কথা মতোই চলবো, কিন্তু বিপরীত কিছু হলে আমায় দোষ দিবি না। গট ইট? শামসুল ভ্রু তুলল। ও, রাগ হচ্ছে নাকি সুন্দরী? কাজল খান এক পা এগিয়ে এলো।
তুই ভাবছিস সব সময় তোর মতো করে খেলতে পারবি তুই? কাজল খানের কণ্ঠ ঠান্ডা। মানুষের জীবন ধ্বংস করে, সম্পর্ক ভেঙে মিথ্যা বলে যে শান্তি পাচ্ছিস, এটা বেশি দিনের জন্য নয়। শামসুল আরাম করে সোফায় হেলান দিয়ে বসে আছে। চোখে মুখে সেই ভয়ঙ্কর আত্মবিশ্বাস, যেন দুনিয়ার সব কিছু টাকার বান্ডিলের মতো তার হাতের মুঠোয়। আর সামনে দাঁড়িয়ে কাজল খান, চোখে মুখে বিরক্তি, রাগ আর ঘৃণার মিশ্র ছাপ। শামসুল ধীরে ধীরে গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, আমি যা চাই তা নিয়েই ছাড়িস সুন্দরী। ছোটবেলা থেকেই অভ্যেস, যে জিনিসে আমার নজর পড়ে সেটা হয় আমার, হয় না হলে কারো না। কাজল খান ঠান্ডা চোখে তাকালো। তোর এই অসুখ এখনও গেল না। বয়স বাড়ছে কিন্তু লজ্জা বাড়ে না তোর? শামসুল হেসে ফেলল। লজ্জা? ক্ষমতাবান মানুষ লজ্জা নিয়ে চলে না সুন্দরী, মানুষকে জ্বালায়। সে এবার ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে কাজল খানের দিকে এগিয়ে এলো। চলো না, এত বছর পর এবার আমার কাছে চলে আসো। জীবনের বাকি সময়টা রানীর মতো রাখবো তোমায়। কাজল খান ভ্রু কুঁচকে তাকালো। ছি, তুই কি আয়নায় নিজেকে দেখিস না? বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, চুলে পাক ধরেছে, তবুও প্রেম করার শখ যায় না? শামসুল নিজের কোট ঠিক করতে করতে মুচকি হাসল। আমায় দেখে কি সত্যিই বুড়ো লাগে সুন্দরী? সে চোখ টিপে বলল, এই বয়সেও মেয়েরা আমার জন্য পাগল। মেয়েরা তোর পিছে ঘোরে না, তোর টাকার পিছনে ঘোরে। কাজল খান তাচ্ছিলের হাসি দিল। আর তুইও সুযোগ পেলেই গলে যাস। শামসুল এবার হো হো করে হেসে উঠল। আচ্ছা বাদ দাও আমার কথা, মূল কথা হলো তুমি আমার বউ হবে, আর তোমার ছেলের বউ হবে আমার ছেলে নিলয়ের বউ। কাজল খান কয়েক সেকেন্ড চুপ থেকে অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল। তারপর ঠাস করে টেবিলে হাত রাখল। তোর মাথা পুরো গেছে। আমার ছেলের বউয়ের দিকে নজর দিচ্ছিস? দুই বাপ ছেলে। শামসুল নির্বিকার। ছি ছি, আমি তোমার দিকে নজর দিই, ছেলের বউয়ের দিকে নয়। এত খারাপ কিন্তু আমি নই সুন্দরী। নিলয় মেয়েটাকে চাই, আর আমার ছেলে যা চাই সেটা আমি এনে দিই। এটা বাজারের কোনো জিনিস না। কাজল খান গর্জে উঠল। একটা মেয়ের জীবন, সম্পর্কের মূল্য বুঝিস তুই? শামসুল ঠোঁট পাকিয়ে বলল, সম্পর্ক? দুনিয়ায় সম্পর্ক টেকে ক্ষমতাই সুন্দরী। ক্ষমতা থাকলেই মানুষ নিজের নিয়ম নিজেই বানায়। তুই নিয়ম না, পাপ বানাস। কাজল খান দাঁত চেপে বলল, আমার ছেলে নিজের বউকে ভালোবাসে। এই মেয়ের জন্য বছরের পর বছর পাগলামি করেছে। এত বছরে অন্য মেয়ের দিকে ফিরেও তাকায়নি। আর তোর ছেলে এখন তার বউকে চাইছে। কঠিন মারা খাবি রে শামসুল, কঠিন মারা খাবি। শামসুল এবার সিগারেট ধরালো। ভালোবাসা বড়ই অদ্ভুত জিনিস। একজনের হলে আরেকজনের কেন হবে না? কারণ আমরা মানুষ, পশু না যে সবার সাথে থাকবো। কাজল খান তীব্র ঘৃণায় বলল, তুই আর তোর ছেলে ভাবিস সব কিছু টাকার জোরে কিনে ফেলবি? শামসুল ধোয়া ছেড়ে শান্ত গলায় বলল, আমি টাকা দিয়ে না, ক্ষমতা দিয়ে সব নেই। শয়তানও তোকে দেখে ভয় পাবে। কাজল খান তার ছেলের হাসি দিল। বাপ ছেলে দুজন মিলে আমাদের জীবন নিয়ে খেলতে চাইছিস? শামসুল এবার চোখ শুরু করল। কথা সামলে বলো সুন্দরী, নাহলে কি করবি? কাজল খান এগিয়ে এলো। তোর আসল চেহারা আমি খুব ভালো করেই জানি। রাজনীতির মুখোশ পরে থাকিস বলে মানুষ তোকে সম্মান দেয়। যেদিন সবাই জানবে তুই আসলে কত নোংরা কাজের সাথে জড়িত, কত জীবন শেষ করেছিস, সেদিনে ক্ষমতা থাকবে না, এই হাসিও থাকবে না। শামসুলের চোয়াল শক্ত হয়ে গেল। থ্রেড দিচ্ছ আমাকে? না। কাজল খান ধীরে ধীরে বলল, তোর পাপের খাতা খুলে দেখাচ্ছি। তুই যতটা ভয়ঙ্কর ভাবিস নিজেকে, তার থেকেও ভয়ঙ্কর সত্যি হলো তুই মানুষরূপী জানোয়ার। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। দুজনের চোখে চোখ আটকে আছে। একজনের চোখে বিষাক্ত অহংকার, আরেকজনের চোখ আগুনের মতো ঘৃণা। হেরা একটু সুস্থ বোধ করতেই ধীরে ধীরে উঠে বসলো। মাথাটা এখনও ঝিমঝিম করছে, শরীরটাও বেশ দুর্বল লাগছে। তবুও সামনে বাবাকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে বুকটা ধক করে উঠল তার। জাওয়াদ খানের চোখ দুটো লাল হয়ে আছে, চুল এলোমেলো, মুখ জুড়ে ক্লান্তির ছাপ। মনে হচ্ছে যেন এক রাতেই মানুষটা বহু বছরের ভার কাঁধে তুলে নিয়েছে। হেরা নিঃশব্দে তাকিয়ে রইল তার দিকে, কারণ সে সব শুনেছে, সব কিছু। জ্ঞান অনেক আগে ফিরে এসেছিল তার, কিন্তু চোখ বন্ধ করে পড়েছিল শুধু সত্যিটা শোনার জন্য। নিজের জন্ম, নিজের পরিচয়, নিজের মা বাবার মৃত্যু, ভয়াবহ সত্য সবই শুনেছে সে।
মেয়েকে চোখ খুলতে দেখে জাওয়াদ খান যেন বুক ভরে শ্বাস নিলেন। তড়িঘড়ি করে মেয়ের কপালে চুমু খেয়ে কাপা কণ্ঠে বলে উঠলেন, আম্মাজান, এখন কেমন লাগছে? কণ্ঠে এমন আতঙ্ক যেন হেরার সামান্য কষ্টও মানুষটাকে ভেঙে ফেলবে। হেরা ধীরে ঠোঁট নাড়াল। আমি ভালো আছি বাবা। বাবা ডাকটা শুনেই জাওয়াদ খানের চোখ ভিজে উঠল। তিনি আবারও উৎকণ্ঠিত গলায় বললেন, মাথা ঘুরছে? শরীর খারাপ লাগছে? কোনো সমস্যা হচ্ছে না তো? হেরা মলিন মুখে মাথা নাড়ালো। নিজের আসল মা বাবার মৃত্যুর কথা শুনে বুকের ভিতরটা শূন্য হয়ে গেছে তার। কষ্ট হচ্ছে, খুব কষ্ট, কিন্তু সেই কষ্টটাকে পুরোপুরি অনুভব করতে পারছে না। কারণ সামনে বসে থাকা মানুষটার প্রতি তার মায়া, টান আর ভালোবাসা যেন সব ব্যথাকে ঢেকে দিয়েছে। এই মানুষটাই তো তাকে এত বছর আগলে রেখেছেন, নিজের মেয়ের মতো বড় করেছেন, নিজের সম্মান, নিজের জীবন দিয়ে তাকে রক্ষা করেছেন। হেরা ধীরে ধীরে উঠে বসে বলল, বাবা চলো আমরা এখান থেকে চলে যাই। কথাটা শেষ হতেই পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। পর মুহূর্তে ভারী কঠিন একটা কণ্ঠ ভেসে এলো, এক পাও ওই বাড়ির বাইরে যাবে না। নাভানের কণ্ঠ এতটাই দৃঢ় ছিল যে উপস্থিত সবাই নিঃশব্দে হয়ে গেল। হেরা ধীরে ধীরে চোখ তুলে তাকালো তার দিকে। লালচে চোখ দুটো রাগে জ্বলছে, চোয়াল শক্ত হয়ে আছে, কিন্তু সেই রাগের আড়ালেও ভয় স্পষ্ট। হেরার বুকটা কেঁপে উঠল। হঠাৎ করে মনে পড়ে গেল প্রথম দেখার দিনগুলোর কথা। কেন প্রথম দেখাতেই এই মানুষটার প্রতি অদ্ভুত এক টান অনুভব করেছিল? কেন নাভানের কাছাকাছি গেলেই বুকের ভিতর অস্থিরতা জন্ম নিত? আজ যেন সব প্রশ্নের উত্তর সামনে দাঁড়িয়ে আছে। হেরা দ্রুত চোখ নামিয়ে নিল। নাভানের চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা মানেই নিজেকে হারিয়ে ফেলা। অদি ধীরে ধীরে এসে জাওয়াদ খানের পাশে বসলো। তারপর সরল কণ্ঠে বলল, আঙ্কেল, আমি বলছিলাম কি, তুমি কিউটি বাইকে নিয়ে এ বাসাতেই থেকে যাও না। মা এখন তোমাকে না মানলেও সামনে থাকলে দেখবে ধীরে ধীরে রাগ কমে যাবে। প্লিজ তুমি নাভান ভাইয়ের কথা শুনে যাও। অধীরের নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে জাওয়াদ খানের বুকটা মোচড় দিয়ে উঠল। এই ছেলেটাকে নিয়ে কত বাজে কথা বলেছে শামসুল। নাভান অধীরের পরিচয় যতটুকু জানে ততটুকু বলেছে বাবাকে, যাতে মাকে আর সন্দেহ না করে। নাভান অধীরের পরিচয় কাউকে বলে না। রোজ, এরা, রুষা সবাই এখনও মনে করছে অধীর জাওয়াদ খানেরই সন্তান। শামসুলের বলা নোংরা কথাগুলো মনে পড়তেই জাওয়াদ খানের বুকের ভিতর তীব্র যন্ত্রণা জমল। এই ছোট একটা শিশুকে নিয়েও মানুষ কত নিষ্ঠুর হতে পারে। ওদিকে নাভান কোনো কথা না বলে হঠাৎ হেরাকে পাজাগোলা করে তুলে নিল। হেরা চমকে উঠল। নাভানের বুকের সঙ্গে ধাক্কা খেতেই শরীর কেঁপে উঠল তার। নাভান গম্ভীর কণ্ঠে বলল, বাবা, আমি হেরাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। ডক্টর ইমিডিয়েট চেক আপ করতে বলেছেন। তার কণ্ঠে এমন এক কর্তৃত্ব ছিল যেন তাকে থামানোর সাহস কারো নেই। জাওয়াদ খান কিছু বলতে গিয়েও থেমে গেলেন। তিনি খুব ভালো করেই জানেন নাভান একবার যা সিদ্ধান্ত নেয় তা আর বদলায় না। নাভান হেরাকে নিয়ে বের হয়ে যেতেই ঘরে অদ্ভুত এক নীরবতা নেমে এলো। তারপর জাওয়াদ খান ধীরে ধীরে অধীরের দিকে তাকিয়ে নরম কণ্ঠে বললেন, শেওতাজকে ভাই বলিস, কাজল খানকে মা বলিস, তাহলে আমায় আঙ্কেল কেন ডাকিস? সবাইকে বোঝাতে চাস আমি তো জন্মদাতা না? কথাগুলো বলার সময় তার কণ্ঠ কেঁপে উঠেছিল। অধীর হতভম্ব হয়ে তাকিয়ে রইল। ছোটবেলা থেকে বাবার অভাব কখনো বুঝতে দেয়নি নাভান আর কাজল খান। যখন যা প্রয়োজন হয়েছে তার আগেই এনে দিয়েছে, ভালোবাসা দিয়ে আগলে রেখেছে। তবুও বাবা ডাক্তার ভিতরে এক অন্যরকম আশ্রয় আছে। আজ সেই অনুভূতিটাই হঠাৎ করে বুক ভরে দিল তাকে। অধীরের চোখ ভিজে উঠল। পর মুহূর্তে সে ঝাঁপিয়ে পড়ে জাওয়াদ খানকে জড়িয়ে ধরল। হাউমাউ করে কেঁদে উঠে বলল, এই পৃথিবীর সবাই জানবে তুমি আমার বাবা, আমি তোমার ছেলে। বাবা। বাবা ডাক্তার শুনে জাওয়াদ খান আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি দুহাতে অধীরকে শক্ত করে বুকে জড়িয়ে নিলেন, যেন বহু বছরের হারানো কিছু ফিরে পেয়েছেন। তার বুক কাঁপছে, চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরছে, কিন্তু সেই কান্নার মাঝেও আজ শান্তি আছে। দূরে দাঁড়িয়ে থাকা সবার চোখ ভিজে উঠল। রোজ চুপচাপ চোখ মুছছে। রুষা ঠোঁট কামড়ে কান্না আটকে রাখার চেষ্টা করছে। কাজল খান স্থির চোখে তাকিয়ে আছেন সেই দৃশ্যের দিকে। বুকের ভিতর জমে থাকা বরফ যেন ধীরে ধীরে গলছে তার। আর দরজার পাশেই দাঁড়িয়ে থাকা নাভান,
তাই শক্ত দাম্ভিক মুখের আড়ালেও আজ এক ফোঁটা প্রশান্তি নেমে এসেছে। কারণ সে জানে ভালোবাসা যতই লুকিয়ে রাখা হোক না কেন তা প্রকাশ পাবে একদিন না একদিন। কাজল খান এসব দেখে নিজের রুমে চলে যায় গটগট পায়ে। দাম্বান যাওয়ার আগে রোজ রুষা সবার রুম দেখিয়ে দিতে বলেছে কাজের মেয়েকে।